দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মানে মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল কে, কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম যে মাসে সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে রান্নার গ্যাসের দাম হয়ে যাবে 450 টাকা। কি বলেছিল রাজ্যের সরকার সেস তুলে নেবে, 2 টাকা দরে তেল বিক্রি হবে, জ্বালানি তেল 2 টাকা দরে বিক্রি হবে, পেট্রোল ডিজেল। এই তো বলেছিল। এখনো শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও খুঁজলে সমস্ত পাওয়া যাবে। বলেছিল হকার উচ্ছেদ হলে আগে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো। যা যা বলে এসেছিল, গরিব মানুষের জন্য যা যা প্রতিশ্রুতি ছিল একটা রক্ষা করেনি, গোটাটা একদম বড় লোকের হয়ে কাজ করে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের হচ্ছে যে তার শর্ত আসছে, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত আসছে। যা বলেছিল এক কথা বলে ওরা ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে দাঁড়িয়ে দুর্নীতির অজুহাত দিয়ে আসলে সাধারণ গরিব মানুষকে নানান শর্তে বেঁধে বাদ দিতে চাইছে। সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ করে যাচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সর্বত্র কথা বলছি। এসআইআর আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই যে কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছে এই ব্লকে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, 27,000 মানুষের নাম বাদ গেছে। এই যে 27,000 মানুষের না, 2,70,000 টোটাল ভোটার, হ্যাঁ 27,000 মানুষের নাম বাদ গেছে। এই এত মানুষ কেন হচ্ছে যে থাকবেন? এবং এই মানুষের নাম বাদ যাওয়া মানেটা তো শুধু বাদ চলে গেল পরে কখনো ভোটার লিস্টে উঠে আসবে সেটা নয়। আমরা দেখলাম এখন বলছে যে ওই ডিটেক্ট কে হচ্ছে যে বাদ পড়লো, তারপর তাকে দাঁড়িয়ে বলছে যে ডিটেক্ট করার পরে তুমি কি কি সুবিধা পাবে আর পাবে না সেগুলো নির্দিষ্ট করা হচ্ছে, সরকারি সুযোগ সুবিধা। এবং তারপর দাঁড়িয়ে বলা হচ্ছে যে ডিলিট করা হবে তোমার নাম, আর তারপর বলা হচ্ছে ডিপোর্ট করা হবে। ভারতবর্ষের সীমান্তে হিন্দু মুসলিম নির্বিশেষে এরকম প্রচুর মানুষ পড়ে রয়েছেন, মানে ওই দুটো দেশের মাঝখানে, যাদের দাঁড়িয়ে মানে মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে মানুষগুলো ওখানে পড়ে আছেন, বলছে আমাদের দেশ কোনটা, আমরা বাঁচতে চাই কোনো একটা দেশে আমাদেরকে নাও। এটা হচ্ছে যে আমাদের দেশের চেহারা এটা হতে পারে না। রবি ঠাকুরের দেশ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। সেই দেশে দাঁড়িয়ে কখনো এইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে, আমাদের যে রাষ্ট্রের কাছ থেকে আমাদের যা যা সাধারণ নাগরিকের পাওনা আছে সেই অধিকারকে কাটেল করা, এইভাবে একদম বড় লোকেদের জন্য সরকার তৈরি করা, সরকার পরিচালনা করা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিআইএম গোটা রাজ্য জুড়ে লড়ছে। না, দেখা যাচ্ছে সাধারণ মানুষ তৃণমূলকে ভরসা করে না, বিজেপিকে ভরসা করে না, তাহলে ভরসা কাদের প্রতি করবে? বামেদের উপরে ভরসা রাখবে? ভরসা বাড়ছে। আমি তো আজকে মিটিং এ সে কথাই বললাম। আপনি ভেবে দেখুন তো, আজকে থেকে 3 মাস 4 মাস 5 মাস আগেও এইখানের মিটিং এ এত লোক আমাদের আসতো পলাশদা? এত মানুষ আমাদের এই এলাকাতে মিটিং এ করতে পারতাম না আমরা। সাধারণ মানুষের সমর্থন সহযোগিতা ছাড়া আজকে আমরা না পার্টি অফিস খুলতে পারতাম, না আমরা আজকে মিটিং করতে পারতাম। সাধারণ মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলা, এইটার ফলে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন, আরো আসছেন, ভরসা বাড়ছে। আরএসএস এর আসল লক্ষ্যটা তো হচ্ছে যে সংবিধান পরিবর্তন। এই সংবিধান পরিবর্তনের লক্ষ্যে সমস্ত করছে। হরিদাস পাল মানে দিলীপ ঘোষ কোন হরিদাস পাল এসব কথা বলার জন্য? দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মানে মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল কে, কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। 2016 সালে আমাদের এই পার্টি অফিসটা হাতছাড়া হয়, পার্টি অফিস ভাঙচুর হয়, পার্টি অফিসের মধ্যে বোম মারা হয়, পার্টি অফিসটা ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে আমাদের পার্টি এখানে আমরা কোনো কর্মসূচি গ্রহণ করতে পারতাম না। আমাদের পার্টি অফিস শুধু পার্টি অফিস নয়, পার্টি অফিস হচ্ছে গরিব মানুষের আশ্রয়স্থল। সেই পার্টি অফিসটা দীর্ঘ 12-13 বছর আমাদের হাতের বাইরে ছিল। তখন পার্টি অফিসটার নাম বাদল জামাদার ভবন ছিল না, সাধারণ পার্টি অফিস হিসেবেই ছিল। সেই পার্টি অফিস আমরা পুনরুদ্ধার করেছি এবং সেই পার্টি অফিস আমরা রং করেছি, নতুন করে সাজিয়েছি। আর আমাদের এখানকার আইকন, আমাদের এখানকার ভূমিপুত্র, ভাঙড়ের অন্যতম সেরা একজন জনপ্রতিনিধি বাদল জমাদার, তার নামে আমরা এই পার্টি অফিসটা উৎসর্গ করেছি। বামেরা কি ফিরছে এভাবে দিকে দিকে লাল ঝান্ডা, লাল দেওয়াল দেখছে? বিকল্প তো কিছু নেই, বামেরা ছাড়া বিকল্প কিছু নেই। রাজ্যে যারা ছিল
তারা দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, তারা চোর, আর যারা এসছে তারা ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি, এবং তারা এই ধরনের তোলাবাজদেরকেই যুক্ত করে নিচ্ছে। ফলে পুরো বিজেপি তৃণমূল হয়ে যাচ্ছে, তৃণমূলের সমস্ত লোক সব বিজেপিতে ঢুকে গেছে। ফলে এদের দিয়ে কিছু হবে না। বামপন্থীরাই একমাত্র ভবিষ্যৎ। গরিব মানুষের কথা বামপন্থীরা বলে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বামপন্থীরা লড়ে, গরিব মানুষের হকের লড়াই বামপন্থীরা আদায় করে। আগামী দিনে বামপন্থীরা লড়াইয়ের ময়দানে থাকবে। তৃণমূল 80টা এমএলএ পেয়েছে, 20টা 26টা এমপি আছে, তা সত্ত্বেও হকার উচ্ছেদের বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, তামান্না খুনের বিরুদ্ধে, তপসিয়ায় বাড়ি ভাঙার বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় আছে। তাই জন্য বামপন্থীরা আক্রান্ত হচ্ছে। সৃজন ভট্টাচার্য আক্রান্ত হয়েছে, জেলে গেছে। সুজন চক্রবর্তীর মাথা ফেটেছে, জয়রাজ ভট্টাচার্য আক্রান্ত হয়েছে, গার্গী চ্যাটার্জিরা আক্রান্ত হচ্ছে। আমরা লড়াই আছি। মানুষের ক্ষোভ যতদিন থাকবে, মানুষের আশা আকাঙ্ক্ষা যতদিন থাকবে, লাল পতাকার লড়াই ততদিন থাকবে। এটাই তো স্বাভাবিক। এরা কেউ বিজেপির বিরুদ্ধে নয়। বিজেপি তৃণমূলকে তৈরি করেছিল বিজেপি, এরা কেউ বিজেপির বিরুদ্ধে নয়। এরা ছদ্ম বিজেপির বিরুদ্ধে। আমরা সেটা বারবার বলবার চেষ্টা করেছিলাম, মানুষকে আমরা বোঝাতে পারিনি। মানুষ আজকের বুঝছে যে বিজেপির বিরুদ্ধে যে ভোট সায়নী পেল, সেই ভোট নিয়ে সে চলে গেল বিজেপিতে। সৃজন ভোট পেল না, এটা আমাদের ব্যর্থতা। আগামী দিনে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, এবং মানুষ শিক্ষা নেবে। মানুষ বামপন্থীদের সঙ্গেই থাকবে, গরিব মানুষের লড়াইয়ের পক্ষেই মানুষ থাকবে।